যেহেতু আমরা সাম্প্রদায়িকতার কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা নিয়ে আলাপ করছিলাম, সেই জায়গা থেকে যারা এখানে হিন্দু ধর্মাবলম্বী আছে, আমাদের এখানে যদি ইসলামী শরিয়া আইন কায়েম হয়, জামাত ক্ষমতায় গেলে যদি ইসলামী শরিয়া আইন কায়েম করে, এই ইসলামী শরিয়া আইন কায়েম হলে সেই আইনটা হিন্দুদের উপরও বর্তাবে, নিশ্চয়ই বর্তাবে। সেটা সেই জায়গা থেকে সম্প্রীতি আসলে যখন আমরা বলছি সেটা একটু দ্বিচারিতা হয়ে যায় কিনা বোঝার চেষ্টা করছিলাম। এর প্রেক্ষিতে শিশির মনির আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে চুরির কতগুলো ধাপ আছে, চুরির মোডগুলো বোঝানোর চেষ্টা করছিলেন। সিরিয়াস অফেন্স চুরির যেটা, সেটা আমি শুনলাম। কিন্তু আমার এই জায়গাতে লাস্ট কোশ্চেন, আমি এটা শেষ করে দিতে চাই অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে রেখে, সেটা হচ্ছে যে যদি সিরিয়াস অফেন্স হয়, যদি সেখানে সিআরপিসিতেও পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাও আসবে কিন্তু আপনাদের যে নতুন চিন্তা, ইসলামিক শরিয়া আইনের চিন্তার ধারণার আলোকেই আসবে। তো সেই আইনটা, ইসলামের আইনটা কেন একজন হিন্দু ধর্মাবলম্বীর উপর বর্তাবে? শুধু সংক্ষেপে আপনি শেষ করে এখানে কনফিউশনটা, ওকে, ইসলামের আইনটা কি? ইসলামের আইনটা হলো যে যদি কার সুনির্দিষ্টভাবে চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে। এখন প্রশ্ন হলো, এটা দেখতে হবে যে অতীতে এই বিধানটাকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে। ইসলামের যুগ তো ছিল পৃথিবীতে, খোলাফায়ে রাশেদার যুগ ছিল না, প্রায় 800 বছর। তো সেই সময় তো দুনিয়া চালিয়েছে। আপনি দেখবেন আইনকে ইন্টারপ্রিট করতে গেলে আপনাকে নজির টানতে হবে। আপনি দেখেন তো কয়জন মানুষের হাত কেটেছেন, আর কোন জায়গায় গিয়ে চুরির বিধানটাকে কার্যকর করার ক্ষেত্রে স্টে করে দিয়েছেন, কোন জায়গায় গিয়ে এই বিধানটা হাস কি হাস না, এই প্রশ্ন উত্থাপন হওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তের এক্সেপশন তৈরি করেছেন। আমরা যখন খুব ঢিলাঢালাভাবে সরলীকরণ করে ফেলি যে এটা মানেই হলো হাত কাটা, এটা মানেই হলো এই করা, ওটা দিস ইজ মিস ইন্টারপ্রিটেশন। তার মানে আপনার পরিবর্তন আনবেন না? না, আপনি এই আনাটানের প্রশ্ন না তো, এই যে বাইনারি প্রশ্ন করছেন না, এই বাইনারি না তো ব্যাপারটা। সোশ্যাল এবং আইনের স্ট্যাটাসকে আপনি বাইনারিতে বোঝা যাবে না, বুঝতে হবে পার্টিকুলার ফ্যাক্টের আলোকে। আপনি যখন এটাকে ইন্টারপ্রিট করবেন তখন শাস্তির বিধান ঠিক হবে। অন্য প্রসঙ্গে যেতে চাই, যদি এখানে আপনি কিছু অ্যাড করতে চান। প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। কারণ আমি জামাতের তরফ থেকে কারো মুখে শুনেছি শরিয়া আইন তারা কায়েম করতে চায়, আবার কেউ কেউ বলছেন যে তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন তারা কায়েম করবেন না। আমি শিশির মনিরের কাছে জানতে চাই যে ওনারা যদি গভর্নমেন্ট ফর্ম করে, ওনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, কারণ আমি নিজেই ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি করবেন না। তাহলে আমি উত্তর দেব? ওকে, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। তাহলে প্রশ্নটা বুঝতে হবে শরিয়া কি, তারপরে না কায়েমের প্রশ্ন। আগে বুঝতে হবে শরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। শরিয়া তো জীবন আচরণ। যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই, এটাও শরিয়া। ইসলামী ব্যাংকে যে আপনি ব্যাংকিং সিস্টেম চালু করেছেন, যাচ্ছেন তো, সবাই নিচ্ছেন তো বেনিফিট, এভরিবডি ইজ গোইং সব দেয়ার। ব্যাংকিং সিস্টেম এক না। যদি ইসলামী ব্যাংকের কথা আমি বলি বলতে সেটা দেন, আলাদা। আমাকে বলতে দেন। ধরুন ইসলামী ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের সবচাইতে স্টেবল, সবচাইতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে। এখানে লক্ষ লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে, ক্যাপিটাল আছে। এবং বাংলাদেশে যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে। তাহলে ইসলামী ব্যাংক আছে শরিয়া। তাহলে শরিয়াটাকে আমি আলাদাভাবে কি দেখছি, এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন, এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইজ অলসো শরিয়া। তাহলে শরিয়াকে আমরা ফরেন বডি মনে করি কেন? এটা একটা কনসেপ্ট। কেন মনে করি জানেন? কারণ হলো দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম। এই কলোনিয়াল শাসনের সময় শরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টরি দাঁড় করানো হয়েছে। কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল শরিয়ার। আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান, কনসেপ্ট ছিল শরিয়ার। এখন যে আমরা দেওয়ানি আম, দেওয়ানি খাস বলি, আপনি এখনও দিল্লিতে গেলে দেখতে পাবেন দেওয়ানি আম, দেওয়ানি খাস। এরপরে এর বিরুদ্ধে যখন আমরা কলোনিয়াল শাসনকে, ইংরেজ শাসনকে যোগ করলাম, তখন ওটিকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে শরিয়া আইন। আমরা যদি বাদশাদের সেই সময়ের কথা বলি, নবাবদের জীবনযাপনের কথা বলি, অনেক উদাহরণ, অনেক কিছু চলে আসবে যেটা আবার শরিয়া আইনের সাথে যায় না, একেবারেই যায় না। ব্যাংকের উদাহরণটা টানলে তো তাহলে একটু আমি সোজা করে যদি শুনি, আবার আপনি বলেন না যে বাইনারি কোয়েশ্চেন করছি, যে ব্যাংকিংয়ে সুদ সিস্টেম থাকবে না থাকবে না? আমরা তো সুদি সিস্টেমকে বাংলাদেশের সিস্টেমে ইসলামী ব্যাংকিংই একমাত্র ব্যতিক্রম ব্যাংকিং দেখিয়েছে যে সুদের বাইরে গিয়ে
এমন একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটা ওয়েলফেয়ার বেসড। আপনি দেখবেন সব ট্র্যাডিশনাল ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। কেন খুলেছে তারা এটা? ওকে, ট্র্যাডিশনাল ব্যাংক যারা সুদী সিস্টেমে, সব ব্যাংক তাদের সুদী সিস্টেমে, কিন্তু দেখবেন এইচএসবিসি ব্যাংকের একটা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। তাহলে তখন শুধু স্ট্যান্ডার্ড ইসলামিকটাই থাকবে, কিন্তু মেইনটা থাকবে না, মেইন অপারেশনটা থাকবে না। এখানে একটা বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বডি, আর বাকি সব হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড। এখন যদি এখানে